সেই হাসিনার জন্য কি সেই বন্ধুত্ব চিড় ধরতে পারে ভারত বাংলাদেশের, কি বলেন আপনি? দেখুন, দুটো প্রতিবেশী দেশের মধ্যে অনেক কারণেই জিত ধরতে পারে, এবং রাজনীতি এমন একটা জিনিস যা ভারতবর্ষে বা যে কোনো দেশের আভ্যন্তরীণ সিস্টেমে জিত ধরাতে খুব বেশি সময় লাগে না। তো সেখানে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর যে মৃত্যুদণ্ড হোক বা তাকে আশ্রয় দেওয়া হোক, বা সেই জায়গায় গিয়ে ভারতবর্ষ বাংলাদেশের সম্পর্ক বিগত কয়েকদিনের মধ্যে কিছু টেনশন ছিল, সেই টেনশনটা এখন আরো বাড়বে কিনা সেটা এখন দেখার বিষয়। কিন্তু আমি মনে করি যে এক্সট্রাডিশন চুক্তি যদি থাকে তাহলে সেই এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী যেভাবে হস্তান্তর করা দরকার, যদি থাকে তাহলে হস্তান্তর করে দেওয়া দরকার, এবং যদি না থাকে তাহলে সেটা ভারতের কূটনৈতিক ব্যাপার, সেটা দেশের যারা আভ্যন্তরীণ দেশের রাজনৈতিক নেতারা আছেন সেটা তাদের সিদ্ধান্ত। আপনি একজন আইনজীবী হিসেবে, যে আপনি কলকাতা হাইকোর্টের আইনজীবী, সেই হিসেবে কি মনে করেন যে হাসিনাকে ভারত সরকারকে ফেরত দেওয়া উচিত এবং ফেরত দিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখা? দেখুন, আইনজীবী হিসেবে আমি এটাই বলি পুরোটা চুক্তির ওপর, আমি যেমনটা বারবার বলছি পুরোটাই চুক্তির ওপর। এক্সট্রাডিশন ট্রিটি যদি অ্যালাউ করে তাহলে দেওয়া উচিত, এবং এক্সট্রাডিশন চুক্তি যদি অ্যালাউ না করে তাহলে দেওয়া উচিত। এটা পুরোটা দুটি দেশের একদম নিজস্ব বিষয়, তাদের নিজস্ব আলোচনার বিষয়, তাদের নিজেদের মধ্যে এর আগে বিগত বছরে বা আমরা যদি কোনো প্রিভিয়াস কেস নিয়ে আলোচনা করি, এর আগে যদি হয়ে থাকে ভারত বাংলাদেশের মধ্যে এরকম চুক্তি, তাহলে সেটা তাদের মধ্যেকার আলাপ আলোচনার মধ্যে সিদ্ধান্ত নেওয়া দরকার। ইতিমধ্যে ভারত বাংলাদেশের মধ্যে বন্দি চুক্তি রয়েছে, যেমন ভারতের যদি কেউ নিরপরাধ গিয়ে বাংলাদেশে বন্দি থাকে তাকে ফেরত দেবে, আর ভারতে যদি বাংলাদেশের কেউ থাকে সেটা ভারত বাংলাদেশে ফেরত দেবে। তাহলে এটা কি সাধারণ মানুষের জন্য, কোনো প্রধানমন্ত্রী বা দেশের প্রাক্তন মন্ত্রীদের জন্য এই আইনটা কি লাগু নয়? এখন আইন যখন লাগু হয় তখন অবশ্যই সবার জন্যই লাগু হয়, এবং যখন উনি পদে ছিলেন তখন তিনি হয়তো রাজনৈতিক কোনো বিশেষ কোনো প্রিভিলেজ বা বিশেষ কোনো সুবিধা পেতে পারতেন, কিন্তু বর্তমানে তো তিনি কোনো পদে নেই, অতএব এই সময় তার কোনো সুবিধা পাওয়ার কথা না। যদি কোনো চুক্তি থেকে থাকে তাহলে সেটা সবার জন্য প্রযোজ্য। ইতিমধ্যেই শেখ হাসিনার ছেলে, তিনি আমেরিকায় বসবাস করেন। ইতিমধ্যে শেখ হাসিনা বাংলাদেশে কি আয়না ঘর করেছিল, নিজস্ব একটা আদালত তৈরি করেছে, যে আদালত হাসিনাকে এখন ফাঁসি দিয়েছে। এরকমই বহু মানুষের প্রাণ নিয়েছে। কিংবা হাসিনার ছেলে তিনি আমেরিকাতে বসে বলছে যে আমার মা ইনোসেন্ট, কি বলবেন? সবার আইন তো সবাইকে নিজের দিকটা ধরে রাখার সুযোগ দেয়, প্রত্যেকের অধিকার আছে। আমাদের আইনে একটা প্রিন্সিপাল আছে অডি অল্টারনেটিভ পার্টি, অর্থাৎ হিয়ার দ্য আদার সাইড অলসো, মানে প্রত্যেকের নিজস্ব মতামত রাখার অধিকার আছে, সেটা সে যেই হোক না কেন। তো আমরা আইনি দিককে যদি দেখি তো প্রত্যেক ব্যক্তিকে নিজেকে নির্দোষ বলার অধিকার আছে, এবং প্রত্যেক ব্যক্তি বলতে পারে সেটা তার যখন আইন আদালত যখন জিনিসটা পর্যালোচনা করে, ইনভেস্টিগেশন হয়, ট্রায়াল চলে, এবং ফাইনাল জাজমেন্টে যখন আসে, তারপরে যদি আইন কাউকে দোষী সাব্যস্ত করে তখন সে দোষী, কিন্তু ততক্ষণ অবধি প্রত্যেকটা ব্যক্তি নিজেকে নির্দোষ বলার অধিকার আছে। এবং সেটা আশা করি সে যেই হোক না কেন, যদি সে প্রধানমন্ত্রী হোক না কেন, প্রাক্তন প্রধানমন্ত্রী হোক না কেন, তাকেও সাধারণ মানুষ হিসেবে এই অধিকারটা দেওয়া দরকার। দেখুন, যখন কোনো দেশের সাথে কোনো দেশের এক্সট্রাডিশন চুক্তি থাকে বা এক্সট্রাডিশন ট্রিটি থাকে, তখন সেই দেশের কোনো আসামি বা তাকে যদি মানে আমি আইন অনুযায়ী বলছি, যেটা আইনি নিয়ম, আমরা জানি যে ইন্টারন্যাশনাল ল যেটা পারমিট করে যে যখন একটা দেশের সাথে আরেকটা দেশে এক্সট্রাডিশন ট্রিটি থাকলে তখন অন্য দেশের আসামি বা কোনো দেশের এমন কোনো ব্যক্তি যাকে সাজা শোনানো হয়েছে, এমন বিষয়টা আইনি দিক থেকে যদি আমরা দেখি, আইনি পর্যালোচনা করলে এক্সট্রাডিশন ট্রিটি যদি থাকে তাহলে ভারতবর্ষের সাথে বাংলাদেশের, তখন অবশ্যই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী যখন কোনো দেশের আসামি যখন অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নিচ্ছে, বা এক দেশের আসামিকে যখন কোনো সাজা শোনানো হচ্ছে, তখন সে যখন এক দেশ থেকে এসকেপ করে অন্য দেশে যাচ্ছে বা পালিয়ে যাচ্ছে, তখন অবশ্যই সেই এক্সট্রাডিশন চুক্তির মাধ্যমে অন্য দেশকে সেই দেশের আসামিকে হস্তান্তরিত করা দরকার। তো আইন বলছে এখানে ভারতবর্ষে, যেহেতু ভারতবর্ষের সাথে বাংলাদেশের একটা এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, তো সেখানে গিয়ে ভারতবর্ষের বাংলাদেশের কোনো আসামি যদি ভারতবর্ষে এসে থাকেন বা বাংলাদেশের আইন অনুযায়ী, যদিও ব্যাপারটা পুরোটা অভ্যন্তরীণ, তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, আমি এখানে খুব একটা ব্যক্তিগত মতামত জানাবো না, কারণ আমাদের দেশের আইন ব্যবস্থা তাদের দেশের আইন ব্যবস্থার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তো তাদের সিস্টেম অনুযায়ী যেভাবে একজন ব্যক্তিকে যেভাবে সাজা ঘোষণা করা হয়েছে না কেন, যদি সেই ব্যক্তি অন্য কোনো দেশে থাকেন, তাহলে যদি এক্সট্রাডিশন চুক্তি পারমিট করেন, যদি ট্রিটিতে লেখা থাকে, যদি ট্রিটি পারমিট করে তাহলে অবশ্যই পাঠানো উচিত। আর যদি কোনো ট্রিটি পারমিট না করে তাহলে এইগুলো দুটো দেশের মধ্যেকার আভ্যন্তরীণ বিষয়, ইন্টারন্যাশনাল ল
বেশ কিছু কূটনৈতিক দিক মেনে চলে, যে কূটনৈতিক দিকগুলো দুটো দেশের মধ্যে থাকে। তারা যদি পারমিট করে তাহলে এখানে পাঠানো উচিত, যদি তারা পারমিট না করে তাহলে পাঠানো সেটা সেই দেশের সিদ্ধান্ত, যে দেশে মানে সেই ব্যক্তি যায় বা সেই আসামি যায়। তো এখানে দুটো দেশের আভ্যন্তরীণ বিষয়, দুটো দেশের মধ্যে কি চুক্তি আছে সেই বিষয়ে দেখাশোনা করার পর সেই দেশের সিদ্ধান্ত থাকবে যেখানে তাকে পাঠানো দরকার কি দরকার নেই। ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবাংলায় এসআইআর, পশ্চিমবাংলা সহ 10-12টি রাজ্যে এসআইআর হচ্ছে। তারা বলছে যে বাংলাদেশের যারা মুসলিম সম্প্রদায় রয়েছে তাদেরকে ফিরে যেতে হবে। তাহলে বাংলাদেশের যে যিনি একজন অপরাধী হিসেবে বর্তমানে, তাকে ভারতবর্ষ আশ্রয় দিচ্ছে, কি বলবেন এই? দেখুন, এসআইআর এর যে সিস্টেমটা, যে আমরা এসআইআর এর আগেও হয়েছে ভারতবর্ষে, আমরা এর আগেও দেখেছি যে ভোট হওয়ার আগে এসআইআর হয়েছে, কিন্তু 2025-এ এসে আমরা যে এসআইআরটা দেখছি সেই এসআইআরটা মূলত একটা মানে বাংলাদেশিদের উপর যতটা না টার্গেট করা হচ্ছে তার থেকে বেশি পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদেরকে টার্গেট করা হচ্ছে। এবং সেই সংখ্যালঘু টার্গেটটা কোথাও একটা গিয়ে সিস্টেমেটিক ফল্টের জন্য কোথাও একটা গিয়ে প্রত্যেক মানুষের উপর একটা এফেক্ট পড়েছে, এবং যেটার ইম্প্যাক্ট কোথাও একটা গিয়ে নেগেটিভটা আমরা বেশি দেখতে পাচ্ছি। তো সেই নেগেটিভ ইম্প্যাক্টের থ্রুতে কি হচ্ছে, আমরা দেখছি যে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে, মানুষ নিজের দেশে থাকতে ভয় পাচ্ছে। দেখুন, আমরা কেউ চাই না, কোনো পশ্চিমবঙ্গবাসী চাই না যে বাংলাদেশ থেকে যারা বেআইনি ভাবে এসছে, বাংলাদেশ থেকে যারা পালিয়ে এসছে, তারের নিচ থেকে এসছে বা বেড়াজাল পার করে এসছে, তারা এখানে এসে আশ্রয় পাক বা তারা আমাদের দেশের নাগরিকত্ব পাক, আমরা চাই না কেউ। কিন্তু তাদের জন্য যে আমাদের দেশের মানুষদের, যারা এই দেশের মানুষ, যারা এই দেশের সংখ্যালঘু মানুষ বা সংখ্যাগরিষ্ঠ মানুষ, যেই মানুষই হোক না কারণ ধর্মটা এখানে দেখার বিষয় না। আমরা প্রত্যেকে ভারতের গণতান্ত্রিক দেশে, প্রত্যেকে ভারতের নাগরিক, প্রত্যেকটা নাগরিকের যাতে সুরক্ষা বজায় থাকে সেটা আমাদের দেখার বিষয়। অতএব এখানে নাগরিকদের সুরক্ষা বলিদান দিয়ে যখন আমরা অন্য দেশের প্রধানমন্ত্রীকে সুরক্ষিত রাখা হচ্ছে, তখন সেটা কোথাও একটা গিয়ে আমাদের নাগরিকদের জন্য একটা খুব দুর্ভাগ্যজনক বিষয় হয়ে দাঁড়ায়, যে আমরা নাগরিক হয়ে অনেকে ভারতবর্ষের নাগরিক, আমাদের এত বড় গণতন্ত্র, তারাও সেই গণতন্ত্রে অংশগ্রহণ করেছিলেন। প্রত্যেকটা মানুষের, সংখ্যালঘু হোক বা যে কোনো ধর্মেরই মানুষ হোক না কেন, তাদের যখন লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে, সিস্টেমের ফল্টের জন্য তারা কোথাও একটা গিয়ে ভয় পাচ্ছেন, অনেকে আতঙ্কিত হয়ে আত্মহত্যা করছেন। তো এইরকম ভোগান্তি যখন মানুষকে ভুগতে হচ্ছে, তখন কোথাও একটা গিয়ে মনে হয় যে রাজনীতি মানুষের ঊর্ধ্বে চলে এসছে, যে যেখানে গিয়ে বাংলাদেশের সাথে যে বিগত কয়েক বছরে ভারতবর্ষে যা পলিটিক্স বা যা ইন্টারন্যাশনাল পলিটিক্স কাজ করেছে, সেখানে গিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, যেখানে গিয়ে ভারতবর্ষের কিছু মুসলমানরা ভারতবর্ষে আশ্রয় পাচ্ছে না, ভারতবর্ষের হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। অতএব হিন্দু মুসলমান সকলে মিলে যে ভারতবাসীদের উপর যে ইম্প্যাক্টটা পড়ছে সেটা অত্যন্ত নেগেটিভ। তো সেখানে গিয়ে শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়াটা একটা অত্যন্ত বিফল একটা চেষ্টা, যেখানে গিয়ে ভারতবর্ষের মানুষরা সুরক্ষা পাচ্ছে না। ইতিমধ্যে যে মহিলা ক্রিকেট দল আছে, সেই ক্রিকেট দল বাংলাদেশে গিয়ে একটা 3 ম্যাচের সিরিজ খেলার কথা ছিল। এই কূটনৈতিক হাসিনার জন্য কূটনৈতিক অবনতি হওয়ার কারণে সেই ম্যাচ আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে, কি বলবেন এই? দেখুন, এই আমরা যেটা স্পোর্টসের দিকে তো কখনো আমরা দেখি না যে এর আগে রাজনৈতিক প্রভাব পড়েছে বা রাজনীতির সাথে এটার কোনো একটা সম্পর্ক নেই, কিন্তু যদি এখানে সম্পর্ক পড়ে থাকে, মানে কোনো এফেক্ট পড়ে স্পোর্টসের ওপরে দুটো দেশের আভ্যন্তরীণ রাজনীতি, তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। কারণ আমরা এর আগেও দেখেছি যে ভারতবর্ষের সাথে পাকিস্তানের কিছু ম্যাচ ক্যান্সেল হতে আমরা দেখেছি। হলে সেটা অত্যন্ত মানে স্পোর্টস ক্যাটাগরিকে সম্পূর্ণ পলিটিক্স থেকে আলাদা রাখা হয়ে এসছে প্রথম থেকে, এবং অবশ্যই আলাদা রাখা দরকার, কারণ সবকিছুকে তো পলিটিক্সের সাথে নেওয়া যায় না। অতএব এখানে ভারতবর্ষ বাংলাদেশের মধ্যে আভ্যন্তরীণ যা সম্পর্ক এখন বর্তমানে আছে, আগামী দিনে জানি না কি হবে। তো সেই জায়গায় এসে যদি ক্রিকেটকে তার মধ্যে জড়ানো হয় তাহলে সেটা অবশ্যই উচিত না, এবং সেটাকে আশা করছি দুই দেশ মিলে একটা মিউচুয়াল একটা ডিসকাশনে এসে জিনিসটা সলিউশন বার করবে, এবং জিনিসটাকে আশা করছি তাড়াতাড়ি এর কোনো একটা সমাধান খুঁজে বার করবে।